আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অঙ্গমঞ্চের আমাদের আজকের আলোচনায় অতিথি হিসেবে আছেন তারেক রহমানকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী এবং ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয় তাহলে তারেক রহমানকেও 21শে আগস্ট কিংবা 10টা অস্ত্র মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনের কথা বলতে চাই আর কি। ফলে তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনাকে বা আওয়ামী লীগকে দেশে ফিরিয়ে এনে রাজনীতি করতে না দেওয়ার। যতই তিনি নির্বাচনের আগে বলুন না কেন যে জনগণ চাইলে শেখ হাসিনার সন্তানরা রাজনীতি করতে পারবে, শুধু সন্তানরা নয়, শেখ হাসিনাও দেশে রাজনীতি করতে পারবেন। আসলে পারবেন বলছি কেন, তিনি তো এখনো দেশের রাজনীতিটাকে জিন্দা রেখেছেন। রাজনীতির এই জটিল সমীকরণে দৃশ্যপট কিন্তু খুব বদলাচ্ছে, দ্রুত বদলাচ্ছে। আপনি যদি খেয়াল করেন জামায়াত আর বিএনপির সম্পর্ক এখন আর সেই পুরনো কৌশলগত মিত্রতার জায়গায় নেই। এক মায়ের পেটের দুই ভাই তত্ত্ব আর নেই, বরং এখন এক মায়ের পেটের সতেলো ভাইয়ের মতো এখন ভয়াবহ অবস্থা দুটি দলের ভেতরে, এবং তাদের সম্পর্কটা এখন অনেকটাই দা কুমড়োর মতো। মুখে মুখে সৌজন্যবোধ থাকলেও মাঠের বাস্তবতা ভিন্ন, সেখানে সংঘাত এমনকি প্রাণহানির ঘটনাও আমরা দেখছি। ঠিক এই ঘোলাটে পরিস্থিতির মধ্যেই যখন বিএনপি তাদের নির্বাচনী ইশতেহার প্রকাশ করলো তখনই আন্তর্জাতিক অঙ্গনে একটা বড় বার্তা গেল। রয়টার্সের মতো প্রভাবশালী বার্তা সংস্থা তারেক রহমানের যে সাক্ষাৎকার প্রকাশ করলো সেটাকে সাধারণ কোনো রাজনৈতিক আলাপ ভাবলে ভুল হতে পারে। রয়টার্স তাকে রীতিমতো প্রাইম মিনিস্টার ইন ওয়েটিং বা সম্ভাব্য প্রধানমন্ত্রী হিসেবে ট্রিট করেছে। সেখানে তিনি খুব স্পষ্ট করে বলেছেন জামায়াতের সঙ্গে কোনো ঐক্যমতের সরকার বা জাতীয় সরকার হচ্ছে না, তিনি বরং জামায়াতকে একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে দেখতে চান। এই যে কৌশলী অবস্থান, এর পেছনে আছে গভীর রাজনৈতিক চাল। একদিকে তিনি জামায়াতকে শাসন ক্ষমতা থেকে দূরে রাখছেন, অন্যদিকে নিজের দলকে একক সংখ্যাগরিষ্ঠতার পথে নিয়ে যাচ্ছেন। তারেক রহমান খুব ভালো করেই জানেন আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে পশ্চিমারা জামায়াতের ব্যাপারে কতটা সংবেদনশীল। তাই তিনি যখন বলেন না ভারত না চীন, সবার আগে বাংলাদেশ, তখন বোঝা যায় তিনি পুরনো ভারত জুজু বা চীনের নির্ভরতা কাটিয়ে একটা ভারসাম্যপূর্ণ পররাষ্ট্রনীতির ইঙ্গিত দিতে চাইছেন। তবে এই নির্বাচনের মাঠে ভারত কার্ড খেলাটা বেশ জমে উঠেছে। 24-এর ভয়াবহ পট পরিবর্তনের পর আওয়ামী লীগের একটা বড় অংশ ভারতে আশ্রয় নেওয়ায় রাজনীতির মাঠে ভারত প্রসঙ্গটা খুব স্বাভাবিকভাবে ফিরে এসেছে। কিন্তু মজার ব্যাপার হলো এই ভারত বিরোধিতাকে এখন বিএনপির বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করছে তাদেরই এক সময়ের মিত্র জামায়াত ইসলামী এবং এলডিপির মতো দলগুলো প্রচার চালাচ্ছে যে বিএনপি নাকি ভারতের সঙ্গে আঁতাত করে ক্ষমতায় আসছে। এমনকি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে ভুয়া ছবি ছড়িয়ে দিয়ে প্রমাণ করার চেষ্টা চালাচ্ছে যে বিএনপি নেতারা ভারতীয় গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করেছেন। অথচ বিএনপি প্রতিক্রিয়া দেখুন, তারা বেশ সংযত, তারা দিল্লিও না পিন্ডিও না বলে সার্বভৌমত্বের কথা বলছে। আসলে ডোনাল্ড ট্রাম্পের এই নতুন বিশ্ব ব্যবস্থায় যখন এক মেরুর দাদাগিরি শেষ হয়ে বহু মেরুর রাজনীতি শুরু হয়েছে, তখন অন্ধের মতো কোনো দেশের লেজুর ভিত্তি করাটা যে আত্মঘাতী সেটা হয়তো বিএনপি নেতৃত্ব অনুধাবন করতে পেরেছে। এখন প্রশ্ন হলো এইসব সমীকরণের মাঝে আওয়ামী লীগের ভবিষ্যৎটা কি? দলটির সমর্থকরা হয়তো জয়শঙ্করের আমেরিকা সফর বা ভারতের নাড়াচাড়া দেখে আশায় বুক বাঁধছেন যে দিল্লি আছে তাদের পাশে, কিন্তু বাস্তবতা হলো এবারের তাদের যে পতনটা হয়েছে 2024 সালে এটা অতীতের মতো নয়। 75-এর পর আওয়ামী লীগ যখন ঘুরে দাঁড়িয়েছিল তখন তাদের সঙ্গে তরুণ প্রজন্মের একটা বিশাল অংশের আবেগ ছিল। মাওলানা ভাসানীর মতো নেতা ছিলেন কথা বলার জন্য মাঝে মাঝে, কিন্তু গত 15-16 বছর দলটি নিজেদেরকে কিছুটা হলো জনবিচ্ছিন্ন করেছে, আর এখন সেই আবেগটাকে তারা কাজে লাগাতে পারছে না। আর ওদিকে আমেরিকা থেকে আসা আলী রিয়াজের মতো বিশ্লেষকরা তো বলেই দিচ্ছেন যে আওয়ামী লীগকে ফিরতে হলে আগে ক্ষমা চাইতে হবে। মানে কার কাছে ক্ষমা চাইবে, কিসের জন্য ক্ষমা চাইবে সেটা অবশ্য বড় প্রশ্ন। নেতৃত্বের কাঠামো বদলাতে হবে নাকি, এবং বিচারের মুখোমুখি হতে হবে। কিন্তু দলের নেতারা, আওয়ামী লীগ মনে করছে যে তাদের আসলে সময় এসেছে দেশে ফেরার জন্য। একথা আমি এর আগের একটি ভিডিওতে বলেছি। মাঠের কর্মীরা এখনো হতাশ, ভয়াবহ অবস্থার ভেতরে আছে, আর তারাও মনে করছে যে হয়তো নির্বাচনের পর পরিস্থিতি বদলাবে। রাজনীতির মাঠে শেষ কথা বলতে তো কিছু নেই, আমরা জানি।
এটা তারেক রহমানের বাবাই বলে গেছেন। তারেক রহমান বা বিএনপি যদি ক্ষমতায় এসে সুশাসন দিতে ব্যর্থ হয়, যদি মানুষের প্রত্যাশা আর প্রাপ্তির ফারাক আকাশচুম্বী হয়, তখন সেই ক্ষোভের সুযোগ আওয়ামী লীগ তো নিতেই হবে আওয়ামী লীগকে। বাংলাদেশের মানুষের একটা চিরায়ত স্বভাব হলো যারা নিপীড়িত হয় তাদের প্রতি একটা সহানুভূতি তৈরি হয়। আজ যারা শাসক, কাল যদি তারা শোষক হয়ে ওঠে তবে ইতিহাস মোড় নেয়। তারেক রহমান সম্ভবত এই সাইকোলজিটাও বোঝেন, আর বোঝেন বলেই রয়টার্সের সাক্ষাৎকারে আওয়ামী লীগের ফেরার পথটা পুরোপুরি বন্ধ করে দেননি, বরং সিদ্ধান্তের ভার জনগণের উপর ছেড়ে দিয়েছেন। কিন্তু জনগণ তো সিদ্ধান্ত দিয়ে দিয়েছে ইতিমধ্যেই। জনগণ তো এখন বলে আগেই ভালো ছিলাম, মানে আওয়ামী লীগের শাসনামলেই ভালো ছিল। আর তারেক রহমান যা যা প্রতিশ্রুতি দিচ্ছেন তার সবগুলো আওয়ামী লীগ করে ফেলেছে। ফলে তারেক রহমান নতুন কিছু বাংলাদেশের জনগণকে দিচ্ছেন না। তিনি বুঝতে পারছেন যে আওয়ামী লীগ যা করেছে তা জনগণের জন্য ন্যায্য ছিল এবং জনগণের সেটা ন্যায্য পাওনা ছিল, এবং সেটা তিনি করতে চাইছেন। তিনি হয়তো আরো জানেন যে রাজনীতিতে প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করতে নেই, সে চেষ্টা তিনি করে ব্যর্থ হয়েছেন। 21শে আগস্ট ঘটিয়ে তিনি সেটা করতে গিয়ে ব্যর্থ হয়েছেন এবং সেটা ব্যাকফায়ার করেছে। হয়তো তিনি শিক্ষা নিয়েছেন। তার চেয়ে রাজনৈতিক দলকে বা প্রতিপক্ষের দলকে দুর্বল করে রাখা ভালো। যদি ফিরিয়ে আনায় তারেক রহমান ভূমিকা রাখেন, তাহলে আওয়ামী লীগ তো তারেক রহমানের কাছে একটু কৃতজ্ঞ থাকবেই, তাই না? 12 তারিখের নির্বাচন তাই শুধু ক্ষমতার হাত বদল নয়, এটি বাংলাদেশের অস্তিত্ব রক্ষার এবং নতুন করে পথ চলার এক কঠিন পরীক্ষাও। তারেক রহমান যদি সত্যি সত্যি নির্বাচনে বিজয় লাভ করেন, তাহলে তাকে সবার আগে যে সিদ্ধান্তটি নিতে হবে তা হলো সসম্মানে আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনা। এর কারণ শুধু এটা নয় যে তিনি দেশের প্রধানমন্ত্রী বা ক্ষমতাসীন দলের প্রধান। শেখ হাসিনাকে যদি জুলাই সন্ত্রাসের দায়ে দোষী সাব্যস্ত করা হয়, তাহলে তারেক রহমানকে 21শে আগস্ট কিংবা 10টা কষ্ট মামলায় একই রকম শাস্তি ভোগ করতে হবে, যদি আমরা দেশে আইনের শাসনকে প্রতিষ্ঠিত করতে চাই। এখানে একটা গভীর রাজনৈতিক বাস্তবতা কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে সব বা কিছুই নয়, এরকম ব্যাপারটা অনেক দিন ধরে বিরাজ করছে। একটি দল ক্ষমতায় গেলে অন্য দলকে সম্পূর্ণভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চালায়। কিন্তু রাজনীতির চক্রাকার প্রকৃতি এবং জনমতের পরিবর্তনশীল ধরন বিবেচনায় রাখলে এই কৌশল কখনো দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা নিশ্চিত করতে পারে না। তারেক রহমানের হাতে যৌক্তিক কোনো কারণ নেই শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে দেশে ফিরে রাজনীতি করতে না দেওয়ার। নিজের রাজনৈতিক ভবিষ্যৎ সুরক্ষিত রাখতে হলেও তাকে একটি অন্তর্ভুক্তিমূলক রাজনৈতিক পরিবেশ তৈরি করতে হবে। কারণ জামায়াতের সাথে একা জোঝার মতো ক্ষমতা, মানে ধরুন এখনো তার দল যদি আসলে ইউনূসের সরকারের অংশ না হতো, ইউনূসের বিরোধী হতো, তাহলে কিন্তু এই নির্বাচনে তিনি হয়তো জয়লাভ করতে পারতেন না, অংশগ্রহণ দেশেই ফিরতেই পারতেন না, তাই না? ফলে তাকে সিদ্ধান্ত নিতে হবে যে জামায়াতের মতো একটি শক্তির সাথে যুঝতে হলে তিনি একা পারবেন না। এই কথা আমি বহুগুলো ভিডিওতে বলেছি। যেখানে সব দল তাদের মতো করে রাজনীতি করার সুযোগ পায়, এরকম একটা পরিস্থিতি তাকে সৃষ্টি করতে হবে। এটি গণতন্ত্রের মূলনীতি এবং এর বাইরে গিয়ে কোনো টেকসই সমাধান সম্ভব নয়। আর আন্তর্জাতিক রাজনীতির মাত্রা বিবেচনায় রাখলে বিষয়টি আরো স্পষ্ট। যুক্তরাষ্ট্র, ভারত, চীন সহ বিশ্বের প্রভাবশালী শক্তিগুলো বাংলাদেশের স্থিতিশীলতা চায়। একদলীয় আধিপত্য বা রাজনৈতিক সহিংসতা তাদের কারোরই স্বার্থে নয়। বিশেষ করে ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের স্থিতিশীলতা পুরো দক্ষিণ এশিয়ার নিরাপত্তার সাথে যুক্ত। বাস্তব কথা হলো, আওয়ামী লীগের মতো শেকড়ের গভীরে প্রথিত একটি দলকে রাজনীতি থেকে স্থায়ীভাবে বিদায় করা সম্ভব নয়। তাদের রয়েছে কয়েক প্রজন্মের সমর্থক, মুক্তিযুদ্ধের ইতিহাস এবং দেশের প্রতিটি প্রান্তে ছড়িয়ে থাকা সাংগঠনিক শক্তি, এবং দেশে যেদিকে তাকাবেন সেদিকে আওয়ামী লীগের হাতের ছোঁয়া আছে। এমনকি বর্তমান পরিস্থিতিতেও তাদের নীরব সমর্থকদের সংখ্যা অগণিত, এবং তাদের ভোটের পাওয়ার জন্য মানে বিএনপি এবং জামাত উভয় পক্ষই এমন ভাবে হাত পেতে ভিক্ষা চাইছে, দেখলে লজ্জাই লাগে আসলে। তারেক রহমান যদি প্রকৃত একজন দূরদর্শী রাজনীতিবিদ হন, তাহলে তিনি বুঝবেন যে আওয়ামী লীগের সাথে সহাবস্থানই তার নিজের এবং দেশের জন্য সবচেয়ে নিরাপদ পথ। প্রতিশোধ আর প্রতিহিংসা রাজনীতি শুধু দেশের অগ্রগতিকে ব্যাহত করে, নতুন সংকটের জন্ম দেয়, এবং যে কারণে তিনি প্রায় 17 বছর দেশের বাইরে ছিলেন এই প্রতিহিংসা রাজনীতি করতে গিয়ে। সুতরাং তিনি হয়তো শিক্ষা কিছুটা নিয়েছেন যে দেশে এত বড় অর্থনৈতিক চ্যালেঞ্জ, বেকারত্ব আর দারিদ্র্য রয়েছে, সেখানে রাজনৈতিক অস্থিতিশীলতা একটি বিলাসিতা যা বাংলাদেশ আসলে অ্যাফোর্ড করতে পারে না, তারেক রহমানও পারবেন না। সুতরাং এটা দেওয়ার পরে উপর থেকে 3 তলা থেকে বলতেছে যে ভোট দেওয়া হয়ে গেছে, 37 নম্বর ভোট দেওয়া হয়ে গেছে। প্রশ্ন হলো 37 নম্বর ভোট দেওয়া হবে কিভাবে, কে দেবে? আর সেটা তো অবশ্যই তদন্ত হওয়ার দরকার। হিন্দুদেরকে ঢুকতে দেওয়াই হবে না কেন? আমরা আমাদের অধিকার নাই? আমরা ছেলে মেয়ে বাড়িতে রেখে আসছি না ভোট দেওয়ার জন্য? আমাদের ইচ্ছে মতন আমরা ভোট দেবো? আমরা তো মানুষ না, আমরা মানব না? দেশের প্রধান এবং মুক্তিযুদ্ধের নেতৃত্ব প্রদানকারী দলটিকে ক্ষমতাচ্যুত করে দলের প্রধান শেখ হাসিনাকে দিল্লিতে রেখে আসা হয়েছে সামরিক বিমানে করে।
অবৈধ ক্ষমতা দখলকারী ইউনূস সরকার একটি সাজানো নির্বাচন করতে গিয়ে এখন লেজে গোবরে অবস্থায় পড়েছে। দেশের দ্বিতীয় প্রধান রাজনৈতিক দল বিএনপিকে বাধ্য হয়ে ইউনূসের সকল অনৈতিক কাজে সমর্থন দিতে হয়েছে টিকে থাকার স্বার্থে। এমনকি তারেক রহমানের দেশে ফেরার জন্য ইউনূস সরকারকে মুচলেকা দিতে হয়েছে। কিন্তু বিশ্লেষকরা মনে করেন যে তারেক রহমান শুধু ইউনূস নয়, আন্তর্জাতিক বিভিন্ন শক্তিশালী মহলের কাছে মুচলেকা দিয়ে তবেই দেশে ফিরেছেন। বিশেষ করে তার বিরুদ্ধে থাকা 21শে আগস্ট হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডের রায়, 10 ট্রাক অস্ত্র মামলায় কারাদণ্ডের রায় এবং একাধিক দুর্নীতি মামলার প্রমাণাদি দিয়ে তারেক রহমানকে মূলত ব্ল্যাকমেইল করছে ইউনূস সরকার। তার প্রমাণও পাওয়া যাচ্ছে। কিন্তু যদি সত্যি 12 ফেব্রুয়ারির নির্বাচনে বিজয় লাভ করেন তাহলে আমার কথা হচ্ছে আপনি লিখে রাখতে পারেন, স্বাক্ষর তো নিজে মুখ আগে করতে বলছেন, স্বাক্ষর করেন। কারণ ভোট গণনা ভুল তো আপনি তাকে ভুল তো সে করেনি, ভুল তো আপনি করেছেন, আপনি বলেছেন সই করতে, তাই সে করেছে। আমাদের সাইনগুলো ছেড়েন তো আপনি। আমি বুঝতে পারি না, আমি শুধু বলেছি ঝিনাইদহে দাঁড়িপাল্লার এজেন্ট স্বাক্ষরিত 23টি ফলাফল শিট উদ্ধার করা হয়েছে। ঝিনাইদহ 4 আসনের সলিমুন্নেসা বালিকা বিদ্যালয় কেন্দ্র থেকে ভোটের আগের রাতে সব ফলাফল শিট উদ্ধার করা হয়। এই যে যা যা দেখা যাচ্ছে বা দেখলেন তা গত রাতে হয়ে গেছে। আপনারা কি এখন ভোট দিতে যাচ্ছেন কিংবা যাওয়ার ইচ্ছে আছে? লাভ নেই, হয়তো গিয়ে দেখবেন যে ভোটটি আপনার রাতেই দেওয়া হয়ে গেছে। শুধু শুধু কেন ভোট কেন্দ্রে গিয়ে মারধর খাবেন কিংবা বেঘরে প্রাণটা দেবেন বলুন? রাতে কিন্তু টাকার খেলাও হয়েছে, ভাগ পেয়েছেন আপনি। আর আজকে দিনভর চলবে অস্ত্রের খেলা। অতএব প্রাণটা নিয়ে ঘরে থাকুন, কি আর করবেন। 2018 সালে সর্বশেষ যখন সকল দলের অংশগ্রহণে নির্বাচন হলো, তখন নির্বাচনে পরাজিত পক্ষটি ভোটের দিন সন্ধ্যা পর্যন্ত বলে গিয়েছে যে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ হচ্ছে। আপনি মনে করুন, ব্যারিস্টার কামাল হোসেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো নেতারা সেদিন ভোট নিয়ে সন্ধে পর্যন্ত কিছু না বললেও রাত গভীরে তারা ভোট কারচুপির অভিযোগ আনেন। কিন্তু দিনের ভোট রাতে হয়ে গেছে, এই কথা চাউর হয় সরকার গঠনের বেশ অনেক দিন পর, যদিও কোনো পক্ষই কোনো প্রকার প্রমাণ হাজির করতে পারে না। অথচ ডক্টর মোহাম্মদ ইউনূস এখন এমন এক নির্বাচন করছেন, 11 তারিখ সন্ধে রাত থেকেই আসলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভোট কেন্দ্র দখল করে সিল মারার শয়ে শয়ে ভিডিও ছড়িয়ে পড়ে। এভাবেই মেটিকুলাসলি নির্বাচনের আয়োজনটি মেটিকুলাসলি উনি সম্পূর্ণ করে ফেলছেন ওয়াকার ইউনূস মিলিত সরকার। 2018 সালের নির্বাচনকে দেশের রাজনৈতিক অভিধানে রাতের ভোট হিসেবে চিহ্নিত করা হয়েছিল। অভিযোগ ছিল দিনের আলো ফোটার আগেই ব্যালট বাক্স ভরে ফেলার। সেবার অভিযোগগুলো কানে এসেছিল শুধু, কেউ তার প্রমাণ দিতে পারেনি। কেবল বিবিসি বাংলার এক সাংবাদিক চট্টগ্রামের একটি কেন্দ্র থেকে রাতে ব্যালট বাক্স নিয়ে যেতে দেখেছিলেন বলে দাবি করেন। ব্যাস এটুকুই। বিবিসির সেই সাংবাদিককে লন্ডনে বাংলাদেশের হাই কমিশনে প্রেস মিনিস্টার হিসেবে নিয়োগ দিয়ে পুরস্কৃত করেছে ইউনূস সরকার। বেশ ভালো পুরস্কার বটে। আর এবার আজ রাতের বেলা ভোট দেওয়ার, সিল মারার, এমনকি ভোট গণনার ঘটনাগুলো সব চোখের সামনে ঘটছে লাইভ। ডক্টর ইউনূসের অন্তর্বর্তী সরকার যখন ক্ষমতা এলো, তখন তার প্রতিশ্রুতি ছিল এমন এক নির্বাচনের যা হবে ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা। স্বর্ণাক্ষর, আচ্ছা। উপদেষ্টারা বারবার দাবি করছেন এটা নাকি দেশের ইতিহাসের সবচেয়ে কম সহিষ্ণু নির্বাচন। কিন্তু বাস্তবতা হলো 11 তারিখ সন্ধ্যা থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে যে চিত্র এবং সংবাদ আসতে শুরু করেছে তা এই প্রতিশ্রুতিকে এক নির্মম পরিহাসে পরিণত করেছে। নির্বাচনের মূল ভিত্তি হলো আস্থা, আর সেই আস্থার জায়গাটি নির্বাচনের 48 ঘন্টা আগেই ধসে গেছে। মাঠ পর্যায়ের চিত্র বিশ্লেষণ করলে দেখা যায় এবারের কারচুপির নকশাটি অত্যন্ত সুগভীর এবং বহুমুখী। খুল্লা এটি কেবল কিছু দলীয় ক্যাডার দিয়ে কেন্দ্র দখলের ঘটনা নয়, বরং প্রশাসনের অন্দরেই চলছে এক অদ্ভুত সিভিল ওয়ার। বিএনপি, জামাত, এক সময়ের মায়ের পেটের দুই ভাই
এখন মারামারি কাটাকাটি হেন কিছু নেই যে তারা করছে না। সারা দেশের বিভিন্ন ভোট কেন্দ্রে পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে যে নজিরবিহীন উত্তেজনার খবর পাওয়া যাচ্ছে তা রীতিমতো শিউরে ওঠার মতো। পুলিশের মাঠ পর্যায়ের কর্মকর্তাদের অভিযোগ, আনসার বাহিনী ভেতরে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় প্রশিক্ষণপ্রাপ্ত একটি বিশেষ রাজনৈতিক গোষ্ঠীর, বিশেষ করে ছাত্র শিবিরের সদস্যরা এর মধ্যে ঢুকে গেছে। খোদ রাজধানীর বুকে পুলিশের উপস্থিতিতে আনসার সদস্যদের সহযোগিতায় জামায়াতের কর্মীদের কেন্দ্রে প্রবেশ করার অভিযোগ উঠেছে। যখনই রক্ষক ভক্ষকের ভূমিকায় অবতীর্ণ হচ্ছে, তখন সুষ্ঠু নির্বাচনের আশা করাটা বোকামি। আপনি বোকা নন, আমিও বোকা নই, কেউ বোকা নয় আমরা। ডিএমপির গোয়েন্দা শাখা জরুরি বৈঠকে বসতে বাধ্য হয়েছে, কারণ তারা বুঝতে পারছে পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে। এটি আর কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি একটি মেটিকুলাসলি সাজানো ছক, যেটা শুরুতে বলেছি। ঢাকার ৬ নম্বর আসনের ৪৩ নম্বর ওয়ার্ডের জুবিলি স্কুল অ্যান্ড কলেজে রাতের অন্ধকারে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে বলে দাবি করা হয়েছিল। আপনি কোনো ভাবছেন এটা বিচ্ছিন্ন ঘটনা? সারা দেশে একই রকম ঘটনা। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ধনকুন্ডা পপুলার হাই স্কুলে নির্বাচনী কর্মকর্তাদের সহযোগিতায় ব্যালটে সিল মারার ভিডিও ভাইরাল হয়েছে, যেটা আপনারা কিছুক্ষণ আগে দেখেছেন। ভোট কক্ষের মেঝেতে ব্যালট কাগজ ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখা গেছে। ঝিনাইদহের কালীগঞ্জে ভোট শুরুর আগেই ফাঁকা রেজাল্ট শিটে পোলিং এজেন্টদের স্বাক্ষর নেওয়ার ঘটনা ধরা পড়ে গেছে। গাজীপুর ২ আসনে ভোট গণনাও হয়ে গেছে, ভোট হয়ে গেছে, ভোট গণনাও হয়ে গেছে। এই যখন পরিস্থিতি, তার মধ্যে আবার উত্তেজনাকর এবং উদ্বেগজনক বিষয় হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভেতরে রাজনৈতিক প্রভাব নাকি বেড়েছে। পুলিশ এবং আনসার বাহিনীর মধ্যে বিএনপি জামায়াত সারা দেশেই বেশ গ্যাঞ্জাম তৈরি হয়েছে। অভিযোগ উঠছে যে আনসার বাহিনীর বিভিন্ন প্রশিক্ষণপ্রাপ্ত শিবির সদস্যরা পরিকল্পিতভাবে অবস্থান নিয়েছে। রাজধানীর বিভিন্ন কেন্দ্রে পুলিশের চোখের সামনেই আনসার সদস্যরা নির্দিষ্ট রাজনৈতিক কর্মীদের ভিতরে প্রবেশ করার কথা সুযোগ দিয়েছে। তো সেটা আগে বলেছি। হাতিরঝিল এলাকায় ভুয়া সনদ এবং অর্থের বিনিময়ে প্রশিক্ষণবিহীন ৩৩০ জনকে নির্বাচনী দায়িত্বে নিয়োগের অভিযোগ ওঠার পরে তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। তার অভিযোগটা সত্য। যে সরকার দেশের ইতিহাসের সবচেয়ে শান্তিপূর্ণ, সবচেয়ে ইতিহাস সৃষ্টিকারী নির্বাচনের প্রতিশ্রুতি দিয়েছে, তারা তাদের আমলেই মৌলভীবাজার, নীলফামারী, পটুয়াখালী, ফেনী, চট্টগ্রাম, ফরিদপুর দফায় দফায় সংঘর্ষ হচ্ছে। বরগুনায় কি হয়েছে আপনারা দেখেছেন। কোথাও বোমা ফাটছে, কোথাও মারামারি হচ্ছে, কোথাও আগুন লাগানো হচ্ছে। খোলা অস্ত্র নিয়ে এই ক্যাডাররা ঘুরে বেড়াচ্ছে। ১২টিরও বেশি ভোট কেন্দ্রে আগুন লাগানো হয়েছে। এমন পরিস্থিতিতে মোহাম্মদ ইউনূসের উপদেষ্টারা দাবি করেছেন যে এটি হচ্ছে ইতিহাসের সবচেয়ে কম সহিংস নির্বাচন। কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। ভোট শুরুর ২৪ ঘন্টা আগে থেকেই যে পরিমাণ অনিয়ম এবং সহিংসতার খবর আপনারা জেনেছেন, তা আগেকার যে কোনো নির্বাচনের চেয়ে ভয়ঙ্কর। পার্থক্য শুধু এই যে এবার সবকিছুই প্রকাশ্যে হচ্ছে। খুল্লাম খুল্লা প্যার করেঙ্গে হাম দোনো, মারামারিও করেঙ্গে হাম দোনো। সোশ্যাল মিডিয়ার ভিডিও ভাইরাল হচ্ছে, মিডিয়ার খবর আসছে, কিন্তু প্রশাসন এবং নির্বাচন কমিশন নীরব দর্শকের ভূমিকা পালন করছে। জামায়াত এখন বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াকে দুষছে যে তারা বিএনপির পক্ষে চলে গেছে, আর বিএনপি বলছে যে সোশ্যাল মিডিয়ায় জামাত ভয়ঙ্কর দখলদারিত্ব চালাচ্ছে। ২০১৮ সালে যারা রাতের ভোট নিয়ে হইচই করেছিলেন, তারা এবার রাতের আধারেই কাজটি সেরে ফেলেছেন। ভোটাররা কেন্দ্রে যাওয়ার আগেই তাদের ভোট দেওয়া হয়ে যাচ্ছে বা হয়ে গেছে। এই নির্বাচনের পর যদি কোনো পক্ষ জিতে, তাহলে তাদের বৈধতা আপনি প্রশ্ন তুলবেন কিনা জানি না, প্রশ্ন তো সবাই তুলবে, কারণ একটি নির্বাচন শুধু ভোট গণনার বিষয় নয়, জনগণের আস্থার প্রশ্ন। আর সেই আস্থা তো ইতিমধ্যেই চুরমার। সিলমারা ব্যালট পেপারগুলো গণতন্ত্রের লাশের মতো পড়ে আছে। প্রিজাইডিং অফিসার যতই একে বিরোধী পক্ষের সাজানো নাটক বলে উড়িয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, তার নিজের রাজনৈতিক অতীত জামায়াতের সঙ্গে সম্পৃক্ত, কখনো বিএনপির সঙ্গে সম্পৃক্ত প্রমাণিত হয়, তখন সন্দেহের আর কোনো অবকাশ থাকে না। ১১ তারিখ সারাদিন ধরে নির্বাচনী প্রচার হয়নি বটে, কিন্তু জামায়াত বিএনপির নেতারা বস্তায় বস্তায় টাকা নিয়ে সারা বাংলাদেশ ঘুরেছে এবং কেউ কেউ ধরা পড়েছে
নিউজ হয়েছে, কিন্তু বাকি যারা ধরা পড়েনি তাদের সংখ্যাটা কত আপনি একবার ভাবুন। কি ভাগ পেয়েছেন টাকার? সবচেয়ে ভয়াবহ খবরটি ঝিনাইদহের কালীগঞ্জ থেকে। ভোট গ্রহণ শুরুর আগে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্টদের কাছ থেকে ফাঁকা রেজাল্ট শিটে স্বাক্ষর নিয়ে রেখেছেন। প্রশাসনের কর্তা ব্যক্তিরা হয়তো একে অবহেলার মোড়ক দিয়ে ঢাকার চেষ্টা করবেন। বাস্তবতা হলো ফলাফল যখন আগে থেকেই নির্ধারিত হয়ে যায় তখন কেবল ফাঁকা শিটে সই নেওয়ার প্রয়োজন পড়ে। এটি কোনো প্রশাসনিক ত্রুটি না, ঠান্ডা মাথার অপরাধ। এবং কি বলবেন আর আপনি, আসলে এই নির্বাচনে তো আমার অংশগ্রহণ নেই, আপনাদের অংশগ্রহণ যাদের আছে তারা ভাবছেন যে কি নির্বাচন আপনি দেখছেন। ফরিদপুর 1 আসনে রাতের আধারে প্রার্থীর কেন্দ্রে প্রবেশ কিংবা ঢাকা 6-এর জুবিলি স্কুল এবং কলেজ বুথে নির্ধারিত সময়ের অনেক আগেই ব্যালটে সিল মারার মহোৎসব প্রমাণ করে যে সাধারণ ভোটারের ভোটাধিকার আসলে একটা হাস্যকর যাত্রাপালার মতো অবস্থা। অথচ এই অরাজকতার মধ্যেও সরকারের উপদেষ্টারা দাবি করছেন সবকিছু নাকি নিয়ন্ত্রণে আছে। কিন্তু যতটা খবর পাওয়া যাচ্ছে 8-9 জন উপদেষ্টা ভাগলবা হয়ে গেছেন। কারা কারা ভাগলবা হয়েছেন আজকে সারাদিন ধরে যারা ভোট দিতে যাবেন না, কেন্দ্রে যাদেরকে দেখা যাবে না, ভিডিওতে যাদের দেখবেন না খবরে যে অমুক উপদেষ্টা অমুক কেন্দ্রে ভোট দিয়েছে, এরকম কোনো খবর যদি না দেখেন বুঝবেন উনি ভাগলবা হয়ে গেছেন। বাস্তবতা হলো মৌলভীবাজার, নীলফামারী, পটুয়াখালী, ফেনী, চট্টগ্রাম দফায় দফায় সংঘর্ষ, বোমাবাজি, অগ্নিসংযোগের ঘটনা হয়ে গেছে ইতিমধ্যে। প্রধান দলের কর্মীরা প্রকাশ্যে অস্ত্র হাতে মহড়া দিচ্ছে। 2 ভাই, মায়ের পেটের 2 ভাই, কেউ কে কার খুন পান করবে তাই নিয়ে এখন তারা রাস্তায় নেমে আছে। 12টির বেশি ভোট কেন্দ্র আগুন নিয়ে ভস্মীভূত হয়ে গেছে। ভোটারদের মনে প্রশ্ন কি, সেটা তো আপনার মনের প্রশ্নই। ভোট দিতে গিয়ে লাশ হবো নাকি, এরকমই তো প্রশ্ন। নিরাপত্তা বিশ্লেষকরা আগেই আশঙ্কা করছিলেন জঙ্গি হামলার, কিন্তু এখন দেখা যাচ্ছে জঙ্গি দরকার নাই, রাজনৈতিক দুর্বৃত্তায়নের ভেতর থেকেই এইসব হয়ে যাচ্ছে। এক ভাই আরেক ভাইকে মারছে। তবে পাকিস্তান থেকে জাহাজ ভর্তি জঙ্গিরা ঢাকায় এসেছে। অবস্থা একটু বেগতিক দেখলেই তারা কি করবে আপনারা কিছুক্ষণ পরেই সেটা টের পাবেন। বিকাশ, রকেট, নগদের লেনদেন বন্ধ রেখে মোটরসাইকেল চলাচল নিষিদ্ধ করে হয়তো সাধারণ মানুষকে সরকার জিম্মি করেছে, কিন্তু যারা অস্ত্র হাতে কেন্দ্র দখল করছে তাদের তো আটকানো যায়নি। গেছে এই নির্বাচন ঘিরে যে বহুমুখী কারচুপির চিত্র ফুটে উঠেছে তা অভিনব এবং অতীতে কখনো এরকম দেখা যায়নি। একদিকে প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করে জামায়াত শিবির ঘরানার অবস্থান নিচ্ছে বলে বিএনপি বলছে, অন্যদিকে বিএনপি মাঠ দখলের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে। মাঝখানে ডক্টর ইউনূস কিরকম এক ভূমিকায় আছেন, তিনি বিবেকের ভূমিকায় দাঁড়িয়ে এখন গান গাইছেন হয়তো, এই মতলব তুই ছাড় রে অবুঝ, এই মতলব তুই ছাড়। 2018 সালে ভোট দিতে পারেনি, কিন্তু এটা নীরব, এটা মানুষের ক্ষোভ ছিল। 2026 সালে মানুষ দেখছে তাদের ভোট দেওয়ার প্রয়োজন ফুরিয়ে গেছে, কারণ তাদের হয়ে কেউ না কেউ সেই পবিত্র দায়িত্বটি তাহাজ্জুদ নামাজের আগেই দিয়ে দিচ্ছে। কি আনন্দ ধরাধামে! যান, ভোট দিতে যান, নির্বাচন ফলাফল দেখেন, কেউ না কেউ তো জিতবে, তাই না? কাউকে না কাউকে তো জেতানো হবে। আপনার নামে ভোট হয়ে যাবে আর জিতবে আপনার অন্য কেউ। আপনি যাকে ভোট দিতে চান নাই সেই ভোটের হতে চান, অংশ হতে চান, আপনার ভোটের মাধ্যমে আপনার নামে সংবিধান বদলে ফেলবে সেটার অংশ হতে চান। যান, নিজের গলা নিজে কাঁচি দিয়ে কাটলে কে আপনাকে ঠেকাবে বলুন? ভালো থাকুন।